তুই এসেছিস ভাই? বাবা তোর জন্য অপেক্ষা করছে, চল। আহসান তখন সামনের দিকে দাঁড়িয়েছিল, গম্ভীর মুখে ইউভানের দিকে তাকিয়ে থেকে বলল। আসবে যখন একসঙ্গে বের হলে কি সমস্যা হতো? ইউভান কিছুটা শক্ত কণ্ঠে বলে ওঠে। বলেছিলাম তো, সময় পেলে আসবো, আর না হলে না। আমার কাছে আমার প্রফেশনটা বেশি ইম্পর্টেন্ট। আহসানের মুখ শক্ত হয়ে যায়, কিন্তু কোনো কথা বলে না। ইউভানও কোনো বাক্য ব্যয় করে না। আয়ানের সঙ্গে উপরে যেতে থাকে। ইউভান চারিদিকে চোখ বুলায়। এক কোণে একটি বড় সাদা পর্দা টানানো, যা পরিষ্কার ও সতেজ। পর্দার ওপর পাশে মহিলারা বসে আছেন। সকলেই মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায়। এমন সময় ইউভান সাইমা বেগমের সঙ্গে কথা বলার জন্য পর্দার সামনাসামনি এসে দাঁড়ায়। পর্দার ওপাশ থেকে মহিলারা একে একে উঠে দাঁড়ায়, মাজার থেকে বেরিয়ে যেতে শুরু করে। তখন আনায়া তীব্রভাবে উঠে দাঁড়ায়। পর্দা সরিয়ে সামনে এগোতেই যাচ্ছিল, তবে তার কানের দুলটি অজ্ঞাত কারণে নিচে পড়ে, তাই সে নিচে ঝুঁকে কানের দুলটি তুলে নেয়। তারপর ধীরে ধীরে উঠে পর্দার সামনে এগোতে থাকে। অন্যদিকে ইউভান পর্দার ওপর পাশে দাঁড়িয়ে, সে হাত বাড়ায় পর্দা সরানোর জন্য, কিন্তু ঠিক তখনই পর্দাটি ধীরে ধীরে উপরের দিকে উঠে দুজনের মাঝখান থেকে। পর্দা সরতেই আনায়া থমকে দাঁড়ায়। তার চোখ আটকালো সামনে দাঁড়িয়ে থাকা কালো পাঞ্জাবি পরা সুদর্শন পুরুষ দেখে। থমকে গেল তার দৃষ্টি। ইউভানের হাত থেমে গেল, তার চোখ নিবদ্ধ হয়ে গেল সামনে থাকা স্নিগ্ধ শুভ্র অষ্টাদশীর দিকে। আনায়া থেমে দাঁড়িয়ে ইউভানের দিকে তাকিয়ে রইল। চমকে গেল সেই গাঢ় নীল চোখের মণি দেখে। এই চোখ তার বড্ড চেনা, কিন্তু ঠিক মনে পড়ছে না কথায় দেখেছে। কালো পাঞ্জাবি পরা সেই পুরুষটি এক জীবন্ত প্রতিমা লাগলো তার কাছে। বাতাসে মিশে থাকা গন্ধরাজের সুবাস আর তার হৃদয়ের বেখেয়ালি তাল একসঙ্গে দোল খাচ্ছে। এই তালে সেই ব্যক্তি যার কণ্ঠের স্বর আনায়ার হৃদয় উথাল পাথাল করছে। ইভান এক দৃষ্টিতে তাকায় আনায়ার পানে। তার কাছে মনে হলো অষ্টাদশী কন্যাটি যেন এক ফুল, যা তার হৃদয়ের বাগানে আজ নতুন করে প্রস্ফুটিত হলো। তাদের দুজনের দৃষ্টি একে অপরের নিবদ্ধ। হঠাৎ পেছন থেকে রুহির গলার আওয়াজ, দুই মানবের মনোযোগ ছিন্ন হয়। রুহি ইউভানের সামনে এসে বলতে থাকে, তুমি এসেছো ভাইয়া, কিন্তু অনেক দেরি করে ফেলেছো। রুহির কথা শোনার পর আনায়া লজ্জায় মাথা নিচু করে নেয়। তার ভেতরের অনুভূতিগুলো যেন হঠাৎ এক অশান্ত ঢেউয়ের মতো বয়ে যায়। এটাই কি তার মানে, ইউভান ভাই? মনে মনে সে ভাবতে থাকে, তবে কিছু বলতে পারে না। আনায়া আর কিছু না বলে সামনের দিকে পা বাড়ায়, তবে হুট করে আয়ান এসে তার মাথায় গাঁটটি মেরে বলে, নিয়ম কানুন কি সব পানিতে গুলিয়ে খেয়েছিস? বড় ভাইদের সালাম দিতে হয় জানা নেই তোর? ইউভানকে দেখে চুপচাপ পাশ কাটিয়ে চলে এলি কেন? বড় ভাই হয় তোর, ভালো মন্দ জিজ্ঞাসা করবি না? আনায়ার কাছে কেমন যেন অস্বস্তি হচ্ছে, তবে সে সেটাকে সামলে পেছনের দিকে ফিরে যখন ইউভানের সামনের দিকে চলে যাচ্ছিল, তাৎক্ষণিক আনায়া মৃদু কণ্ঠে ঢেকে বলে, বলছি শুনছেন? ইউভান থমকে দাঁড়ায়, পেছনে ফিরে এক গভীর দৃষ্টিতে তাকায় অষ্টাদশীর দিকে। আনায়া সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। ইউভান গম্ভীরতা কিন্তু যেন এক নতুন সুর তুলে, শুনছি ম্যাডাম। এই কণ্ঠস্বর যা সরাসরি আনায়ার হৃদয়ে গিয়ে পৌঁছায়। তার মনে যেন একটা ছোট ঝড়ে বয়ে যায়। আনায়া নিচু কণ্ঠে শুধালো, আসসালামু আলাইকুম ইউভান ভাইয়া। ইভান তার দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। মুহূর্তেই আনায়া চোখ বন্ধ করে নিয়ে নিজের মনে মনে আওড়াতে থাকে। ছেলেদের কণ্ঠে বুঝি এত মিষ্টি হয়, কই তার আগে জানা ছিল না। ইভান এবার আনায়ার দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলতে থাকলো,
এটা কে ঠিক চিনতে পারলাম না যে। আয়ান আনায়ার দিকে তাকিয়ে বলে ওঠে। ও হলো আনায়া, তোকে গতকাল ওর কথা বলেছিলাম না তোমাকে? ছোট চাচ্চুর ছোট মেয়ে। ইউভান কপালে ভাঁজ ফেলে মাথা নাড়ায়। এই কথাগুলো যেন অষ্টাদশীর হৃদয়ে এক অজানা অনুভূতির ঝড় তুলে দেয়। তার ভেতরে এক অস্বস্তি তৈরি হয়, যদিও সে নিজেই বুঝতে পারছে না কেন তার মন খারাপ হয়ে যাচ্ছে। চোখের কোণে এক ধরনের অশ্রু জমে আসে। নিজেকে সামলে নেয় সে। এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দ্রুত প্রস্থান করে। সোজা গাড়িতে এসে বসে পড়ে আনায়া। তার চোখের কোণে অশ্রু জমে, কিন্তু সে নিজের মনকে শক্তি দিয়ে আটকে রাখে। নিজেকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে। তোর কেন খারাপ লাগছে আয়না? একটু মন খারাপ করবি না বেটা, বুড়িরা খাটাস ফক্সটার। তোর কপালে হ্যান্ডসাম হিরো আসবে ওর থেকেও। এসব ফক্সটারের জন্য একটুও মন খারাপ করবি না। হুম হুম হুম। আরও হাবিজাবি বলে নিজেকে নিজেই সান্ত্বনা দিতে থাকে আনায়া। এত কিছু ভাবতে ভাবতে গাড়িতে এসে বাকিরা পৌঁছায়, কিন্তু আনায়া গাড়িতে একদম চুপ ছিল। রুহি বারবার খোঁচাখুচি করছিল, কিন্তু আনায়ার মুখ থেকে কোনো শব্দ বের হয়নি। পুরো রাস্তা জুড়ে চুপচাপ ছিল সে। বাসায় ফিরে সন্ধ্যা হতে সময় লেগে যায়, কিন্তু আনায়া কারো সঙ্গে কোনো কথা না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মন থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে বই নিয়ে পড়তে বসে যায়। পড়াশোনা শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। আনায়ার এবার শরীর জ্বালাপোড়া উঠে যায়। তা এখন যে করেই হোক খোলা বাগানে যেতে হবে। ধীরে ধীরে আনায়া নিচে নামে, চারপাশে তাকায়, দেখে কেউ নাই। এক দৌড়ে বাগানে চলে আসে। সেখানে একটি ছোট লাইট জ্বলছে। আলো থাকার কারণে তার সেরকম ভয়ও লাগে না বাগানে আসতে। বকুল গাছের সঙ্গে ঝুলানো দোলনায় বসে। চুলটা পুরোপুরি খুলে ছড়িয়ে পড়ে। ঘাসের উপর তার চুল ঝরে পড়ে। অমনি পেছন থেকে পায়ের আওয়াজ শুনে আনায়া হালকা ভয়ে ভরসা হারায়। পায়ের আওয়াজটি ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। এরই মধ্যে সে দোলনা থেকে নেমে জোরে চিৎকার করতে থাকে। অপরদিকে রুহিও চোখ বন্ধ করে চিৎকার করে। দুজনই চোখ বন্ধ করে চিৎকার করতে থাকে একসঙ্গে। আনায়া রুহির কণ্ঠস্বর শুনে চিৎকার থামিয়ে বলে, আরে রুটি, থেমে যা, এটা আমি গাধা। রুহি চুপ করে চিৎকার থামিয়ে তাকায়, তারপর প্রশ্ন করে, তুই এত রাতে ডাইনিদের মতো দোলনায় ঝুলছিলি কেন বলতো? তখন আনায়ার মাথায় রাগ উঠে যায়। সে রেগে গিয়ে বলে, তুই নিজে পেতনি হয়ে অন্যদের ডাইনি মনে করিস, তাই না? এত রাতে চুল ছেড়ে দিয়ে এরকম বাগানে বসে থাকলে কি মনে করব আমি? এত রাতে বাগানে আসার জন্য সাহস লাগে, তোর মধ্যে বিন্দু পরিমাণ সাহস নাই। তুই তো ভিতর ডিম। রুহির কথাটা গায়ে লেগে যায়। তোর সাহস তো কম না আলু, আমাকে ভিতর ডিম বলিস? আমি মোটেও ভিতর ডিম না। তাহলে প্রমাণ কর। বাগানের ওই যে ভেতরে আম গাছটার ওদিকে তোকে একা একা হেঁটে যেতে হবে। যদি যেতে পারিস তাহলে আমি বুঝতে যাব তুই ভীতু না। রুহি কিছুটা থামে, তারপর রাজি হয়ে যায়। মনে মনে কিছুটা ভয় পেলেও বাগানের গভীরে হাঁটতে থাকে ধীরে ধীরে। কিছু দূর যাওয়ার পরে আনায়া মুখ দিয়ে একটি ভূতের আওয়াজ করে। আওয়াজটি করে জোরে দৌড় মারে ওখান থেকে। এইদিকে ইউভানের গাড়ি বাড়ির সামনে এসে থামে। সে গাড়ি গ্যারেজে রেখে সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটছে। ঠিক তখনই বাগানের অপর প্রান্ত থেকে দৌড়ে আসে আনায়া। তার দ্রুতগতি হাঁটার শব্দে ইউভানের দৃষ্টি সেদিকে চলে যায়। আনায়া খুব দ্রুত দৌড়াচ্ছিল। এক মুহূর্তের জন্য সে ব্যালেন্স হারিয়ে ইউভানের দিকে পড়তে যেতে থাকে। তাৎক্ষণিকভাবে ইউভান নিজেকে সরিয়ে নেয় এবং ফলস্বরূপ আনায়া সুইমিং পুলে পড়ে যায়। পানির মধ্যে হাবুডুবু খেতে খেতে কোনো মতে পুল থেকে উঠে আসে আনায়া। সে জোরে শ্বাস নিয়ে সামনে থাকা ইউভানের দিকে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য তার হৃদয়ে রাগ স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে। ধোঁয়া উঠানো কণ্ঠে সে বলে, আপনি কি মানুষ? হ্যাঁ, আমাকে একটুখানি ধরলেই কি হতো? আপনার জন্য আমি পানিতে পড়ে গেলাম। তার চোখে আগুনের ঝর্ণা যেন ঝলসে। ইউভান শান্ত ভঙ্গিতে ঠান্ডা মাথায় উত্তর দেয়, আই এম সরি, বাট এই সায়ন চৌধুরী ইউভান কখন কোন মেয়েকে টাচ করে নিজেকে অপরিষ্কার করে না।
আনায়ার অপমানে শরীর জ্বলে ওঠে। এমনিতেও সে তাকে ধরেনি, তার উপর ইউভান তাকে অপমান করে কথা বলেছে। ইউভান আর কথা না বাড়িয়ে দ্রুত চলে যায়, যেন কে মরল বাঁচল দুনিয়াতে তাতে কিচ্ছু যায় আসে না। আনায়া ইউভান চলে যাওয়ার পর এক মুহূর্তে উচ্চ স্বরে চিৎকার দেয়, অসভ্য বদমাস বুইড়া ফক্সটার, তোর কখনো বিয়ে হবে না, অভিশাপ দিলাম। সারা জীবন কোনো মেয়ের স্পর্শ ছাড়াই তুই থাকবি। তোর মেশিন অকার্য হয়ে যাবে, দেখে নিস। তারপর মুখ ভেঙিয়ে আরও বলতে থাকে, আমি কোনো মেয়েকে টাচ করি না। নিজেকে সাধু প্রমাণিত করতে যাচ্ছে অসভ্য ব্যাটা মানুষ। রাগের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে কি বলছে নিজেও জানে না সে। রুহি হাঁপাতে হাঁপাতে উপস্থিত হয়। আনায়া পুল থেকে উঠে দাঁড়ায়, তার শরীরে পানির ফোঁটা ঝরে পড়ছে। রুহি আশ্চর্য হয়ে গিয়ে প্রশ্ন করে, কোথা থেকে তুই এইভাবে পড়েছিস? কিন্তু আনায়া কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে ধপধপ করে বাসার ভিতরে ঢুকে পড়ে। রুহি এক মুহূর্ত স্থির থাকে, তারপর ভয়ে চারপাশে তাকে এক দৌড় নিয়ে বাসার ভেতরে চলে আসে। রাতে পুরো পরিবার একত্রিত হয়ে ডিনারের জন্য টেবিলে বসে। আনায়া ভেজা চুল নিয়ে মাথা নিচু করে বসে আছে। সেই সময় সাইমা বেগম জিজ্ঞাসা করলেন, তুই এত রাতে গোসল কেন করছিস? আনায়া ভালো করে জানে যদি সে বলে সে বাগানে গিয়ে দৌড়াদৌড়ি করেছে তার মা তাকে নিশ্চয়ই মারবে, তাই সে হাসতে হাসতে বলে, আসলে মামুনি খুব মাথা যন্ত্রণা করছিল, এ কারণে শাওয়ার নিয়েছি। কেউ কিছু বলার সুযোগ পায় না। ঠিক তখনই আহসান বললেন, ইউভান কোথায়? ও আসবে না খেতে? ইউভান নাম শুনেই আনায়া কিছুটা থমকে যায়। তার মধ্যে এক ধরনের অদ্ভুত রাগ জমে ওঠে। আর তখনই ইউভান সিঁড়ি দিয়ে নামতে থাকে। আনায়া চোখ তুলে সেদিকে তাকায়। হঠাৎ তার চোখ আটকায় ইউভানের হাতের ট্যাটু দেখে। সে সম্পূর্ণ হা হয়ে যায়। তার মানে তার ওড়নাটা গতকাল ইউভানের হাতে ছিল। ইউভান কফি কালারের শর্ট হাতার টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিধানে, এলোমেলো চুলে, তার সোজা কপালে উপরে ছড়িয়ে পড়েছে। তার এই ছন্ন ছাড়া অবস্থা যে কোনো মেয়েকে মুহূর্তেই হার্ট অ্যাটাক করে ফেলবে। আনায়ার মনে সেদিন ঘৃণা জন্মালে আজ তার উল্টো হচ্ছে। ইউভান আহসানের সামনাসামনি মেন চেয়ারে বসে পড়ে। ডান পাশে রুহি এবং বাম পাশে আনায়া বসে থাকে। আনায়া কিছুটা তাকিয়ে তারপর চোখ নামিয়ে নিজের খাবারে মনোনিবেশ করে। মনে মনে নিজেকে গালি দেয়, আর একবারও ওই বদমাস ফক্সটারের দিকে তাকাবি না আনায়া। লোকটা একেবারে খারাপ, তোকে একটু সাহায্য করলো না। লোকটার হাতে ট্যাটু করা, আর তুই এসব মোটেও পছন্দ করিস না আনায়া। নিজেকে নিজেই বিভিন্নভাবে বুঝ দিতে থাকে। সাইমা বেগম খাবার পরিবেশন করছেন। টেবিলের চারপাশে নীরবতা ছড়ানো। সবাই তাদের নিজস্ব রুটিনে খাবার খাচ্ছে। নূরজাহান বেগমের খাবার তার রুমে খাইয়ে দিয়ে আসে আয়া। খাবার শেষ করে একে একে সবাই আস্তে আস্তে উঠে পড়ে। অবশেষে টেবিলে রয়ে যায় তানহা, ইউভান আর আনায়া। আনায়া খুব ধীরে ধীরে খাবার খায়, তার মনোযোগ অন্য কোথাও। তানহা বারবার ইউভানের দিকে তাকে মিটমিটিয়ে হাসে। ইউভান খাবার খাওয়া শেষ করে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে যাবে, ঠিক তখনই তানহা দ্রুত ইউভানের হাত ধরতে চায়, কিন্তু পারে না। ইউভান সঙ্গে সঙ্গে নিজের হাত সরিয়ে রক্ত লাল চোখে তাকায়। তানহা কিছুটা দমে যায়। এ কারণে তানহা কিছুটা দূরে সরে দাঁড়ায়। আনায়া সেদিকে তাকিয়ে থাকে। কেন জানি না তার মধ্যে রাগের এক তীব্র অনুভূতি উদিত হয়। তার খাওয়া আপনা আপনি থেকেই বন্ধ হয়ে যায়। সে উঠে দাঁড়ায়। তানহা একটু সরে গিয়ে নিজেকে সামলে মিনমিন করে বলতে থাকে, ইউভান ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ইভান হুঙ্কার ছেড়ে তীব্র কণ্ঠে বলে, আজকে প্রথম, আজকেই শেষ। আমাকে টাচ করার আগে 10 বার ভাববি। পরের বার থেকে এর ফল খুবই খারাপ হবে, মাইন্ড ইট। তানহা অপমানে মাথা নিচু করে দেয়। আনায়ার মুখে হঠাৎ হাসি ফুটে ওঠে। ভাগ্যিস তার ইউভান ভাইকে তানহা টাচ করতে পারেনি। ইউভানের তার কথাগুলো শেষ করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আনায়া মিটমিটিয়ে হাসে। তানহা অপমানে রাগে ফুঁসে ওঠে এবং নিজ রুমে চলে যায়। আনায়া হাসতে হাসতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, এই বদমাস ফক্সটার এতদিনে আমার মন ভালো করার মতো কোনো কাজ করেছে। ওই শাকচুন্নিকে কথা শুনিয়ে।
বলেই নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয়। আজকের সমস্ত ঘটনা ভাবতে থাকে। তার মাথায় শুধু ইউভানের কথাই ঘুরপাক খাচ্ছে। বারবার ইউভানের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলেও সে নিজেকে বোঝাতে পারে না কেন বারবার সেই কথাগুলো তার মনে আসছে। আনায়া নিজের চিন্তাকে গালি দিয়ে ঘুমের রাজ্যে চলে যায়। মধ্যরাতে হঠাৎ চেনা পরিচিত গিটারের আওয়াজ শুনে আনায়ার ঘুম ভেঙে যায়। আজকেও আবার সেই গিটারের আওয়াজ, সেই পুরুষের কণ্ঠ। আনায়া মুগ্ধ হয়ে যায় তার কণ্ঠের সুর শুনে। সে বুঝতে পারছে কণ্ঠটা কার। বিছানা থেকে নেমে ব্যালকনির দরজা খুলে সেখানে দাঁড়ায়। তার চোখ এখন ইউভানের রুমের ওপর সাইডের ব্যালকনির দিকে। আজও ইউভান গিটার বাজিয়ে চাঁদের দিকে তাকিয়ে মিষ্টি কণ্ঠে গান গাইছে। আনায়ার কানে গানের বাক্যগুলো বাজতে থাকে। দেখলি তো কি বদলাই দিন, বদলাই রাত, বদলাই ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা, এমনই তো হয়। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। আনায়া অবশ হয়ে যায়। চোখ বন্ধ করে চেয়ারে ঝপ করে বসে পড়ে। তার হৃদয় স্পন্দন এত বেড়ে যাচ্ছে কেন, এত এই অনুভূতি। গানের সাথে তার বুকের ভেতর অনুভূতি গুমোট হয়ে উঠছে। গানের সুর যেন তার মনের সাথে মিশে যায়। হঠাৎ গান থেমে যায়। আনায়ার চোখ এখনো বন্ধ, কিন্তু সে অনুভব করছে কেউ তার দিকে গভীর চোখে তাকিয়ে আছে। তাৎক্ষণিক সে চোখ মেলে তাকায়। সামনে দেখতে পায় ইউভান তার দিকে এক নজরে তাকিয়ে আছে। একটু অপ্রস্তুত হয়ে পড়ে সে। নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ায়। ইউভান তার ব্যালকনি থেকে মৃদু কণ্ঠে আনায়ার দিকে তাকিয়ে বলতে থাকে, কিছু বলবি আনু? তাৎক্ষণিক তার হৃদয় দোল দিতে শুরু করে। চোখ আপনা আপনি বুঝে আসে এই ডাকটা কতটা আপন লাগছে তার কাছে। সে কাউকে বলে বোঝাতে পারবে না। আজকে প্রথম তাকে এই নামে ডাকলো। বাসার সবাই তাকে আনায়া বলেই ডাকে। আনায়ার মন খুশির ঢেউয়ে ভেসে যায়। এদিকে ইউভান কোনো উত্তর না পেয়ে গিটার রেখে রুমের দিকে এগিয়ে অগ্রসর হতে থাকে। তাৎক্ষণিক পেছন থেকে আনায়া ডেকে ওঠে, বলছি শুনছেন? ইস, ইভান এবার পেছনে ফিরে বলে, শুনছি ম্যাডাম। আনায়া মাথা নিচু করে নেয়। তার মুখে আপনা আপনি লাজুক হাসি ফুটে ওঠে। সে আর কিছু না বলে এক দৌড়ে রুমে চলে যায়। ইউভান তার যাওয়ার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আনায়া রুমে গিয়ে বালিশে মুখ গুজে মৃদু হেসে বলে, কি লজ্জা! আমি কেন এত লজ্জা পাচ্ছি? কি হয়েছে তোর আনায়া? না আনু? এটা বলে বালিশে মুখ গুজে হাসতে থাকে একা একা। মুখ দিয়ে বলে, আনু। উফ, কি সুন্দর শোনা যায় তার কণ্ঠে নামটা। হাসতে হাসতে পুরো বিছানা কোল বালিশ নিয়ে গড়াগড়ি খেতে থাকে। বিছানার এপাশ থেকে ওপাশ গড়িয়ে হাসতে থাকে। এক পর্যায়ে বিছানা থেকে ঝপ করে পড়ে যায়। কিছুটা ব্যথা পেলেও তার মুখে হাসি। সে নিজেও এভাবে শুয়ে একা একা হাসতে থাকে। শেষে বলতে থাকে, ইস, আমি কি প্রেমে পড়ে গেলাম বদমাস বুইরা ফক্সটারের। বলে ঠোঁট কামড়ে আবার হেসে নিচে গড়াগড়ি খায়। সকালটা অন্য দিনের মতো সাধারণ। আনায়া ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য পুরোপুরি তৈরি, কিন্তু নিচে নামার আগেই তার চোখ আটকে ইউভানের রুমের দিকে। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় সে। এক দৌড়ে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। একটু সাহস সঞ্চার করে মাথা ঢুকিয়ে ভেতরে তাকায়। ইউভানের অনুপস্থিতি নিশ্চিত করে সে এবার পা টিপে টিপে ভেতরে ঢোকে। বিছানার দিকে চোখ যায় তার। ধীরে ধীরে বিছানায় বসে দেখে নরম কতটা। তারপর একটু লাফ দেয়। তার নিজের বিছানায় এমন আরামদায়ক অনুভূতি নেই। লাফাতে লাফাতে হঠাৎ নজরে পড়ে ইউভানের গিটার। সে একদমে বিছানা থেকে নেমে গিটারের কাছে আসে। কৌতূহলী দৃষ্টিতে গিটারের দিকে তাকায়। সে যখনই গিটারটি হাত বাড়িয়ে ছুঁতে যাবে, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ভেসে আসে একটা তীক্ষ্ণ ধমকের আওয়াজ। ডোন্ট
টাচ দ্যাট। রুমে ঢোকার সাহস হলো কিভাবে, স্টুপিড? আনায়া ভয়ে একদম কেঁপে ওঠে, ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায়। ইউভান পুরো ফর্মাল গেটআপে দাঁড়িয়ে, চোখ মুখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। আনায়ার হৃদয় আবার ছন্দ ফিরে পায়। প্রতিটা ধুকপুক শব্দ ইউভানের দিকে ছুড়ে যাচ্ছে, কিন্তু তার ধ্যান ভাঙে ইউভানের আরেকটি ধমকে। ইউভান কাছে এগিয়ে এসে আরও ধমক দেয়। এখানে কি তোর সাহস? তো তোর হয়েছেই অনুমতি ছাড়া রুমে আসার, তার উপর আমার জিনিস টাচ করারও। আনায়া ভয়ে গুটিয়ে গিয়ে একটু পেছনে সরতে থাকে, কিন্তু কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বলে,